মহিলা মহলের সমস্ত শ্রোতা বন্ধুদের আরো একবার স্বাগত জানাই আজকের বায়োস্কোপের গল্প অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি তিনি শ্রী সুধাংশু অধিকারী এবং বিখ্যাত অভিনেত্রী শ্রীমতী কল্যাণী অধিকারীর অত্যন্ত মেধাবী সন্তান, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়াদিকে স্টুডিওতে পেয়ে আজকে আমরা সবাই খুব খুশি, খুব আনন্দিত। আকাশবাণী কলকাতার মহিলা মহলের বায়োস্কোপের গল্প অনুষ্ঠানে দিদি আপনাকে স্বাগত জানাই। নমস্কার সবাইকে, অনেক অনেক ভালোবাসা, অনেক স্নেহ। আর আকাশবাণীতে এতদিন বাদে আসতে পেরে আমি খুব খুব আনন্দিত, ধন্য। অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য ইনভিটেশন। আলাপচারিতার একেবারে শুরুতে যে কথাটি জানতে চাইব, সে কথাটি জানার ইচ্ছে আমার বহুদিনের। তো আজকে যখন সুযোগ পেয়েছি একেবারে শুরুতেই সেই ইচ্ছেটা পূরণ করি। আর তা হলো ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে মাস্টার্স করলেন। এত উজ্জ্বল একাডেমিক স্কোর বা উজ্জ্বল ভবিষ্যৎ, সেটাকে দূরে ঠেলে বায়োস্কোপের জগতে পা রাখলেন কেন? কিসের টানে? আসলে আমার মনোবৈজ্ঞানিক হওয়ার ইচ্ছে ছিল। হ্যাঁ, সেই হেতু আমাকে সাইকোলজি অনার্স নিয়ে আমার যখন ক্লাস 12 হয়েছিল, আমার বাড়িতে আমার কাকা ডাক্তার, তো ন্যাচারালি আমার একটা মনোবিজ্ঞান, মানে ওই রকম অসুখ করলো ওই রকম না, একটু মানসিক অসুখ করলো। আমাদের মনটা তো আসলে দুধের মতো। হ্যাঁ, মনটাকে যদি আমরা নির্জনে সাধন করে যদি আমরা সেখান থেকে ভক্তি আর প্রেমের মাখনটা পাততে পারি, তাহলে সংসারে জলের মধ্যে না সেটা ভাসতে থাকে, সেটা আর মিলেমিশে যায় না। তো আমার কাকার কাছে আমার শিক্ষা। আমি গোখেল কলেজে যেতাম, কলেজে। হ্যাঁ, তো কিন্তু একটা অদ্ভুত কারণে আমি এই কলেজটা ছাড়লাম। আপনারা হাসবেন, আমি বাসে না খুব ভিড় হতো। তো একদিন আমি একটা সালোয়ার কামিজ পরেছিলাম, তো ওড়নাটা না বাসেই থেকে গেল, মানে আমি টানাটানি করে ওড়নাটা বের করতে পারলাম না, এবং তারপরের দিন আরো চিড়ে চ্যাপটা হয়ে গেলাম। সেই সময় তো একটা ভীষণ, অত বাস টাসও ছিল না। আর ইমিডিয়েটলি I decided to switch over to literature. কারণ লিটারেচারেও অনেক সাইকোলজিক্যাল প্রবলেমস থাকে, এবং কম্পারেটিভ লিটারেচারে নবনীতা দি, তারপরে আমাদের ডক্টর অমিয় দেব, আরো অনেকে ছিলেন, কবি ছিলেন নরেন্দা, এরা সব ছিলেন। আমি ভাবলাম এই এত সেলিব্রিটি কবি সাহিত্যিকরা আমাকে কি শেখায়, আমি ওইটাই শিখবো। কিন্তু ওখানে পরীক্ষাটা খুব স্ট্রং ছিল, মানে তাদের টানে ডাক্তারির ছাত্রী যাদবপুরে পাড়ি দিল। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে আমি মানে সেটা হলো ওইভাবে যাদবপুরে গিয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়া, অনেক কঠিন পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় আমি নবনীতা দেবসেনের কাছে পড়া, সে স্বপ্ন পূরণ হলো। তারপরে বায়োস্কোপের জগতে এলেন, এবং বায়োস্কোপের জগৎটা সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি মায়ের প্রভাব? আমার মায়ের বাবা অভিনয় করতেন, তার বাবাও নাকি অভিনয়ই করতেন। আচ্ছা, এইসব মানে কিন্তু আমরা মায়েরও অনেক ভাই বোনরা ছিলেন, আমারও আপনি ছাড়া আরো 3 ভাই বোন, আমরা 3 ভাই বোন ছিল। তার মানে আমি 4th এবং আমি কনিষ্ঠতম। তো কিন্তু আমার এর মধ্যে ছোটবেলা থেকে মা যা কিছু অভিনয় করতেন আমাকে পাটটা ধরতে দিতেন। এটা পড়াটা ধরতো, ধর, আমি ধরতাম। মা যেমন করে আমি হা করে তাকিয়ে থাকতাম। আর জ্ঞানেশ জেঠু, মা যখন অভিনয় করতেন, জ্ঞানেশ জেঠুরা ছিলেন, অনেকে ছিলেন, আমি দেখতাম না রূপকথার জগৎ। একেবারে অনেক ছোট ছিলাম তো, আর এই লাল নীল আলোর মধ্যে আমি ভাবতাম আমার মা হচ্ছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, মা রাজকন্যার মতো, সেই মা রাহুমুক্ত রানী অরুন্ধতী করতো। দেখেছেন মহারাজ 10 দিক আলো করে ঘনতৃপ্ত বিদ্যুতের শিখা, শুনেছেন মহারাজ এলো ঝড় উদ্দাম উত্তাল। মা যখন বলতো না, আমারই মনের ভিতর ঝড় উঠতো, উদ্দাম উদ্দাম উত্তাল। আমার না মনে হতো যে মা হচ্ছে আমার আইকন, মা যা করছে এটাই আমায় করতে হবে। মা যখন থাকতেন না, তখন মায়ের সমস্ত কস্টিউম পরে ঠরে, হিল ফিল পরে, তখন আপনি মায়ের ভূমিকা অবতীর্ণ আয়নার সামনে আর মায়ের পার্টগুলো সব বলতাম। তখন যথেষ্ট ছোট ছিলাম। এই করে একটা ভালো লাগা, ভালোবাসা, তারপর একেবারে আত্মস্থ করে ফেলা যে অভিনয়টাই করব। আমি বিবিধ ভারতীতে অনেক ছোটবেলায়, তখন স্কুলে
তখন স্কুলে উঁচু ক্লাসে, তখন শুরু করে দিলাম বিবিধ ভারতীতে করা। তারপর যখন কলেজে উঠলাম, থিয়েট্রন, এই অরুন্ধতী বন্দ্যোপাধ্যায়, সলিল বন্দ্যোপাধ্যায়, ওদের গ্রুপ থিয়েটারে ঢুকে বেশ ইউরোপের দেশ, আমি সোফোক্লেস, যেগুলো আমার পছন্দ, সেই সব নাটক করলাম, বুদ্ধদেব বসুর নাটক করলাম। তারপরে আমাকে জ্ঞানেশ জেঠু টেক ওভার নিয়ে নিলেন। জ্ঞানেশ জেঠু আর মা বলে, তুমি যদি অভিনয়ই করবে তাহলে আমাদের সাথে করো। করে মাস থিয়েটার্সে আনখাই কাণ্ড, মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ, আরো অনেক নাটক, ম্যাক্সিম গর্কির মা, এই সমস্ত নাটকে আমি অভিনয় করতে শুরু করে দিলাম। কিন্তু পড়াশোনা তখন চলছিল ইউনিভার্সিটি। তারপরে একটা ছবির ব্যাপারে আমি ওই কথাটাতেই আসবো, যে 1985 সালে রতীশ দে সরকারের পরিচালনায় সোনার সংসার চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে আপনার রূপলী পর্দায় পা রাখা শুরু হলো। অদ্ভুত ব্যাপার কিন্তু, এবং এটা তো যে কোনো অভিনেত্রীর কাছে একটা খুব ভালো লাগার জায়গা, যে প্রথম অভিনয়েই আপনি পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন। খুব ছোট্ট করে একটু শুনি সে কথা। দীনেশ কাকু ছিল প্রডিউসার, ডিস্ট্রিবিউটর, উনি সর্বা। তো আমার বাড়িতে এলো, তখন না আমি কিচ্ছু সাজতাম না, থিয়েটারে পাঠ করতাম, তো কিচ্ছু থিয়েটারের একটুখানি ওই রকম ব্যাপার ছিল, বেশি সাজগোজে, আর ওইটা আমার একটা ভেতরে স্বভাব হয়ে গেছিল। তো ওরা এসছে, আমি তখন খেলে টেলে থিয়েটার, মানে আমি পড়াশোনা করেছি, তারপরে আমার খেলাটা একটা খুব বিরাট একটা ব্যাপার, খেলতাম। তো তারপরে খেলে টেলে ঘেমে নিয়ে দেখি মার সামনে দীনেশ কাকুরা বসে রয়েছে। আমি বললাম যে এরা কারা? বলে ওরা একটা সিনেমার মহুয়া রায়চৌধুরী করতে পারবে না, নাকি একটা হয়েছিল, তোমাকে করতে হবে। আমি সিনেমায়? না না, আমার থিয়েটার ভালো, ওসব দরকার নেই। তারপর ওদেরও দরকার হলো না, আমাকে দেখে বলে, এই বাবা মাইয়া কালা, ওরা বাঙাল ভাষায় মাইয়া কালা, না না এ চলবে না বলে আমাকে খুব ইয়েটে করে। এবার আমার বাবা খুব রেগে গেছে, মানে বাবা বলছে রেসিস্ট, এরা কালো ফর্সা দেখে, এইসব জায়গায় আর একদম না, সিনেমা চলবে না তোমার দ্বারা, এরা সব রেসিজমে বিশ্বাসী। এটা হয়ে গেল তোর বিকেলবেলা। আবার রাত্রিবেলা, তখন অনেক রাত, তখন আমরা খেতে বসবো, তখন আবার এসে হাজির, বলে না 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 না, আমি এ মাইয়ার কথা, বাবা মাইয়া তো খুব ভালো। দীনেশ কাকু আমাকে খুব ভালোবেসেছিলেন, বলে এ তো মাইয়া তো খুব ভালো, এর আমি অনেক প্রশংসা শুনলাম, খুব ভালো অভিনয় করে, এ ব্যাস মহুয়াবাদ, এই পাপিয়া অধিকারী এ থাকবে বলে ওই আবার শুরু। এবার আরেকটা যে খুব ইম্পর্টেন্ট নায়ক, চিরঞ্জিত ছিলেন, হ্যাঁ, আর প্রসেনজিৎ ছিল, আবার কালী জেঠু ছিলেন, কালী বন্দ্যোপাধ্যায়, মানে ইট ওয়াজ লাইক আ ফ্যামিলি। মানে এইরকম যে আমি বলবো, পরে আসছে সেসব কথা অবশ্যই শুনতে চাইবো। আর একটা কথা হচ্ছে যে ওই যে সিনেমাটা যখন রিলিজ করলো, অ্যান্ড ইট র্যান ফর 3 months টুগেদার, মানে উইথ হাউসফুল। কিন্তু ওটা যেখানে ইয়ে করতে গেছিল, প্রসেসিং হতে গেছিল, তখন ম্যাড্রাস নাম ছিল, এখন যেমন চেন্নাই। আবার 12 বছর বাদে ওরা একটা সিনেমা করবে, এবং ওরা বাংলায় এসে সব নায়িকা দেখেছে। আমার এই ছবিটা দেখে বলছে ইয়ে চাইয়ে, বাস একে ব্লক করো। তখন আবার ট্যামিল ফিল্ম শুরু হলো, মানে আমার যাত্রাটা শুরু হয়ে গেল আর কি ওইভাবে 1985 সাল থেকে। দিদি, আপনার অভিনয় তো শুধু রূপলী পর্দাতেই নয়, সাদা কালোর দিনগুলোতেও আপনার অভিনয় স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের মনে। যদি একটু জানতে চাই যে সাদা কালোর দিনগুলো কেমন ছিল আপনার চোখে? সাদা কালো প্রচুর করেছি, এন্ড সাদা কালোটা না, মানে ও যে এই যে রূপালী পর্দা বলছেন, ভাই রূপোটা দরকার ছিল তখন, রূপো দিয়ে, মানে রূপো থাকতো প্রসেসিং এ। এই জন্য আপনি দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মধ্যে একটা অদ্ভুত ঝকঝকে একটা রূপলি চমক থাকতো। হ্যাঁ, মানে বসন্ত চৌধুরী আমার খুব ফেভারিট, এবং আমরা একসাথে বহু নাইট অভিনয় করেছি। আমরা ওই তখন তো নাইট, সোনার স্মৃতি, সোনার স্মৃতি, পরমা বলে একটি নাটক, উইটনেস ফর দ্য প্রসিকিউশনের বাংলা করেছিলেন আমাদের লালুদা, সুভাষ বসু। সেই নাটকটা মানে কত শো হয়েছে আমি জানি না, শয়ে শো করতাম। আর আমি বলেছিলাম, আচ্ছা তোমাকে এখানে এত এরকম দেখতে, তোমাকে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অপূর্ব লাগতো। তখন বলছে, জানিস তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তো রূপোটা ব্যবহার হয়।
সেখানে আচ্ছা, মানে অরিজিনাল ধাতুটা ব্যবহৃত হতো এর সময়, প্রসেসিং এর সময়, সেই থেকে রূপলী পর্দা। হ্যাঁ, এইটা একটা দারুণ ব্যাপার হয়েছিল যে বসন্ত দা বলেছিলেন এরকম হয়, মানে অনেক বেশি ভালো দেখায়। সেই জন্য আমাকেও বা সুচিত্রা সেনকেও দেখবেন অনেক বেটার লাগতো যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি অনেকের সাথে অভিনয় করেছি, অনুপ কুমারের সাথে অভিনয় করেছি। অনুপ জেঠু হ্যাড বিন মাই ফ্যামিলি ফ্রেন্ড, মানে অনুপ জেঠুর বউ অলকা মাসি আমাদের সব ফ্যামিলি ফ্রেন্ড, মানে আমার মায়ের সাথে অভিনয় করতেন। মাকে এত হাসাতেন নাকি বোর্ড থিয়েটারে যে পাবলিক বুঝতে পারতো। তখন মা একদিন বলেছে, অনুপদা তুমি আমাকে এত হাসিও না, আমি বড্ড হেসে ফেলি। তখন মানে আমার মাও আমার মতো হাস কুটেছিল, আমি বড্ড হেসে ফেলি, তুমি আমাকে হাসিও না। বলে এটাই তো আমি কন্ট্রোল দেখছি, তুমি কিভাবে সমস্ত ছেড়ে ছুড়ে অ্যাক্টিংটা করতে পারো। আমাকেও অনুপ জেঠু ভীষণ হাসাতো, আমার সাথেও অভিনয় করেছেন স্টেজে। আমি খুব ভাগ্যবান যে আমি অনেক বড় বড় অভিনেতাদের পেয়েছি একদম স্টেজে এবং সিনেমাতেও। একেবারে তাই, তাদের কথা শুনবো দিদি। তার আগে একটু ছোট পর্দায় আসি। হ্যাঁ, ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা আপনার অনেক। গাছকৌটো থেকে শুরু করে চোখের তারা তুই, আমার নাম বকুল, এরকম অসংখ্য ধারাবাহিক দাপটের সঙ্গে কাজ করেছেন আপনি। কেমন সে অভিজ্ঞতা? খুব ভালো, মানে আমি বলছি বিষবৃক্ষ যখন করছি তখন আমার জাস্ট বিয়ে হয়েছে। হ্যাঁ, আমি করতাম ওই বিধবার রোলটি। তো এইবার অভিষেক বলতে, মহিষাদলে শুটিং হতো, আমাকে বলতো তোকে আমি রোজ নিয়ে যাব, কারণ তোকে তো বরের কাছে থাকতেই হবে। বললাম না, দেখ তো কি মুশকিল, আমার এই পরশু বিয়ে হয়েছে, মানে বৌভাতের পরে পরে আর বিধবা সাজতে হচ্ছে। আর ও আমাকে এসে নিয়ে যেত গাড়িতে করে, আর খুব গল্প করতে করতে যেতাম। আমি বললাম তোর সাথে আমি কেন যাচ্ছি, আমার তো আমার বরের সাথে গাড়িতে করে যাওয়া উচিত ছিল, তুই কে? আর তারপরে এখন তোর সাথে গিয়ে আমি এখন ওই বিধবা সাজবো স্টুপিডের মতো, তুই আমার দিকে তাকাবি না। বলে আচ্ছা ঠিক আছে, আমি শুধু রাস্তার দিকে তাকাবো। মানে এইরকম খুব মজা হতো ছোট পর্দার। এইরকম ঘটনা, অনেক মজার মজার ঘটনা ঘটতো। অ্যান্ড উই হ্যাড বিন আ ফ্যামিলি, মানে এইটা একটা, যেহেতু 8-10 ঘন্টা এই মানুষগুলোর সাথে থাকা হচ্ছে, বাড়িতে তো এতক্ষণ সময় থাকা হতো না, ঘুমের টাইমই তো 6-7 ঘন্টা, তাহলে অনেক বেশি সময় যাদের সাথে আমি সময় কাটিয়েছি তাদের কথা কি করে ভুলি। ঠিক ঠিক, এইরকমই ছোট পর্দার মতো করেই বড় পর্দা, রূপলী পর্দা আর বললাম না কেন, এখন তো সিনেমা এই ডিজিটাইজড হয়ে আর রূপটা চলে গেছে। একদম। তরুণ মজুমদারের আগমন চলচ্চিত্র থেকে শুরু করে প্রেমবন্ধন, দীপশিখা, শঙ্কা, নতুন সূর্য, আরো কত নাম বলবো, অসংখ্য অসংখ্য ছবিতে আপনি অভিনয় করেছেন, দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এবং উল্টো দিকে যাদেরকে পেয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, কার সঙ্গে না অভিনয় করেছেন আপনি, সেই সমস্ত অভিজ্ঞতার কথা আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার যদি করেন। সবাই দারুণ, মানে সত্য বন্দ্যোপাধ্যায়, কালী জেঠু, আবার কালী বন্দ্যোপাধ্যায়, ওনার অ্যাক্টিংটা খুব ন্যাচারাল ছিল। এবং উনি ডাবিং এ, আমি বলছি মানে সিনেমা করলেই তো হয়, অভিনয় করলেই তো হয় না, ডাবিংটা একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার। এবং কালী জেঠু এরকম করে আমি ওখানে বলেছিলাম যে ওটা কি হবে, কিন্তু আর বলার মানে তুমি এটা কেন বলেছো, বলো বলো কেন বলেছো, এরকম করে কথা বলতেন। এবার ডাবিং এর সময় আমি ভাবতাম এই মানুষটা ওই ডাবিংটা কি করে করবে। আমি বিশেষ করে কালী জেঠুর যখন ডাবিং হতো, আমি বলতাম যে সেদিন আমাকে ডেকো, হ্যাঁ যেদিন কালী জেঠুর ডাবিং হবে, কিরকম ন্যাজে গোবরে হয় আমি দেখতে চাই। কিন্তু কালী জেঠু কেন বলো, এই কথাটা উনি ডাবিং এ মিলিয়ে দিতেন। আচ্ছা, উনি না অনেকবার শুনতেন, তখন তো লুপে ছিল, এখন তো ডিজিটাইজড কত সুবিধে। এবং আমি বলছি ছবির ক্ষেত্রেও তখন তো সেলুলয়েড, এবং সেলুলয়েডে মানে যখনই সুইচটা টিপে দিল তখনই পয়সা উঠতে শুরু করে দিল। এখন যেমন 100 বার করে বলো না, 100 বার করে হয় না যদিও এখন। আমার ওই একটাই, মানে কালী জেঠুর ওইটা, মনু মুখোপাধ্যায়ের অ্যাক্টিং, এরা না অনেক, মানে যা লেখা আছে
সেই লেখাটার বাইরেও আরো অনেক কথা বলে ফেলতেন, যেটা যিনি চিত্রনাট্যকার তিনি ভাবতেও পারেন না যে এই কথা হতে পারে। তো এইগুলো না ওদের কাছ থেকে আমি শিখেছি। যেমন সত্য বন্দ্যোপাধ্যায়ের একটা মজার কথা বলি, সেই নাটকে, মানে এটা একটা নাটক, এটা কিন্তু সিনেমা নয়, মানে আমি সমানে সিনেমা থিয়েটারে অভিনয় করে গেছি, সমানে। মানে আমার মনে হয়, মানে আমার মনে পড়ে না যে বাড়িতে আমি কতক্ষণ থাকতাম। তো যাই হোক, তো একটা সিন ছিল, একটাই কথা সত্য বন্দ্যোপাধ্যায় আমাকে বলবেন যে আমাকে কটা টাকা দিবি, আর আমার কথা ছিল বাবা শেষ পর্যন্ত তুমিও। মানে এটা একটা, সেখানে দীপঙ্কর দেও ছিলেন, অনেকে ছিলেন, বুড়ো জেঠু ছিলেন, অনেকে ছিলেন সেই নাটকে। এইবার হঠাৎ আমাকে সত্য বন্দ্যোপাধ্যায় বললেন, বুঝলি বিহেভিয়ারাল অ্যাক্টিং এ না একটা ব্যাপার আছে, মেথড অ্যাক্টিং ছেড়ে দে, বিহেভিয়ারাল অ্যাক্টিং এ তুই কতটা ইম্প্রোভাইজ করছিস সেটা একটা লেসন, চল তোকে আমি শেখাই। বলে প্রত্যেক দিন, নাটক তো তখন প্রত্যেক দিনই হতো, শনি রবি বৃহস্পতিবার ছুটির দিন, এমনি নানা রকম দিনে হতো। তো এইবার আমাকে বললেন, তুই তোরটা বল। বললাম কি বলবো, সেটাই তো তুই বলবি। স্টেজে ওই কথাটাই বললো না, বাবা শেষ পর্যন্ত তুমিও, ওটা বলতে দিচ্ছে না। আচ্ছা, এবার আমাকে বানিয়ে বানিয়ে বলতে হবে। এই যে আমার শিক্ষাটা, এখন আমি বানিয়ে বানিয়ে এত বলতে পারি, অন্য লোক পাঠ ভুলে গেছে, আমি বানিয়ে বানিয়ে যতক্ষণ না তার মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলে দিই, এখনো বলে দিই। আমাকে জ্ঞানেশ জেঠু একটা কথা শিখিয়েছিলেন, জ্ঞানেশ মুখোপাধ্যায়, আমাদের শ্রদ্ধেয়, মানে আমার শিক্ষাগুরু অনেকের মধ্যে এক, মানে জ্ঞানেশ জেঠুকে আমি সব থেকে বেশি মান দিই, আমার মা আর জ্ঞানেশ মুখোপাধ্যায়। তো জ্ঞানেশ জেঠু বলেছিল, অন্যের পার্টটা আগে মুখস্থ করবে আর রিয়াকশনটা আগে মুখস্থ করবে, কারণ তুমি কিভাবে রিয়াক্ট করছো, রিয়াক্টিং ইজ মোর দেন অ্যাক্টিং। এইটা যে আমার একটা কত বড় শিক্ষা, যে রিয়াক্টিং ইজ মোর দেন অ্যাক্টিং। অন্যের পার্টটাকে মুখস্থ করে নেবে, নিজের পার্টটা মুখস্থ হয়ে যায়। এই যে এইসব মহিরুহদের সঙ্গে কাজ করা, এরা তো বাংলা চলচ্চিত্রের মহিরুহ, আপনি যাদের সব নাম বলে গেলেন, যাদের সঙ্গে কাজ করেছেন, এই সব মহিরুহদের সঙ্গে কাজ করেছেন, আজকের প্রজন্মের সঙ্গেও কাজ করেছেন। এমন সমৃদ্ধশালী অভিনয় জীবন যার, তাকে যদি অভিনয়ের একাল এবং সেকাল নিয়ে বলতে বলি, কি বলবেন? ওই যে বললাম, অভিনয়ের সেকালে একটা খুব ভালো শিক্ষা পেয়ে যেতাম, কারণ যারা আসছেন তারা তো সত্যিই মহিরুহ। এবং যেমন একটা ছোট্ট কথা বলছি, অনুপ জেঠু, একটা দেবী বরণ বলে একটা সিনেমায়, অনুপ জেঠুর কিছুতেই মনে পড়ছে না, মানে মনে থাকছে না, মানে আমার সাথে ওনার গান। তা আমাকে বললো, জানিস তো, দেখ কায়দা দেখ, মানে ওই যে শেখাচ্ছে সেটা বললেন না, কায়দা দেখ বলে না, এই যে আমাদের নিচের যে ওষ্ঠটা, নিচের যে ঠোঁটটা, সেটা যদি নিচু করি তাহলে ক্যামেরা তো সামনে, সে আমাকে ধরতে পারবে না। আচ্ছা, এই নিচে বলো, অধরটা এরকম করে নিচে নামিয়ে, যেই গানটা কানে এলো, আমরা তো লিপ দিচ্ছি, তখন ঠোঁটটা তুলবি, তাহলে দেখবি তোর পাখিটা তো তোর মুখস্থ। কিন্তু কোথায়, মানে আমাদের মিউজিক ডিরেক্টর, মানে যারা ডান্স ডিরেক্টর, 1 2 3 4 অ্যান্ডে আমরা ধরবো, অনেক সময় অ্যান্ডটা পারা যেত না। তখন আমাকে অনুপ জেঠু বলে এইটা শিখিয়েছিলেন, যে আপনি আমার সিনেমা দেখবেন, আমার না কোনোদিন লিপ মিস হয় না, কারণ ওইটা অনুপ জেঠু শিখিয়ে দিয়েছিলেন। এই যে শিক্ষাটা। তারপরে অজিতেশ জেঠু একটা কথা বলে দিয়েছিলেন, যে অন্যের সামনে তুমি যে ভীত, সেটা প্রকাশ করবে না কোনোভাবে, না চোখে না মুখে। অন্য লোকরা কিন্তু তোমাকে একদম আতশ কাচ দিয়ে কিন্তু তোমায় যাচ্ছে, সুতরাং তুমি কখনো তোমার স্মার্টনেস নষ্ট করবে না। তুমি একটা বোকা বোকা পাঠ করো, কিন্তু সেটাও স্মার্টলি করবে। তো ওই যে স্মার্টনেস, যাতে এইগুলো ছোট ছোট আমি অনেক শিখেছি। তো আমার মাও অনেক কথা শেখাতেন, যে বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে দেখো। আমার মা তো ডান্সারও ছিলেন, মা ডান্সার, সিঙ্গার, ভীষণ ভালো অভিনেত্রী, খুব সেন্সিটিভ অ্যাক্টর ছিলেন। তো বলেন যে তুমি, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন থিং। তুমি দেখবে অনেক বড় বড় অভিনেতারা, তারা হাত পা কোথায় রাখছে, হাত পা কোথায় রাখবে ভেবে পেতেন না। আর আমার মা শিখিয়েছিলেন, বডি ল্যাঙ্গুয়েজটা তুমি বুঝিয়ে দাও যে তুমি কে। তোমার মাথার বুদ্ধি দিয়ে তুমি যে এতটা পড়াশোনা করেছে, পাপিয়া অধিকারী ভালো করে স্টাডি করে সেই ময়নাকে কি করে প্রেজেন্ট করবে, সেটা কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজে। অ্যান্ড দেন কামস ভয়েস, দেন কামস তোমার বোধ। বোধ যদি না মেলাতে পারলাম আমি ওই ক্যারেক্টারের সাথে, তাহলে আমাকে লোক বেশি দিন মনে রাখবে না। ঠিক, এইগুলো সব এটা আগেকার দিনের অভিনয়ের সেকাল পাপিয়া অধিকারীর কাছে একটা শিক্ষা প্রতিষ্ঠান।
একদম একদম ওখান থেকেই তো শিখেছি। তখন তো আমাদের এইসব স্কুল টিস্কুল ছিল না, এখানে টাকা দাও, এত এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যেসব শিখে আসছে, তারা কি করছেন আমি জানি না, হয়তো ভালো হচ্ছে, কিন্তু আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠান ওই মহিরুর এভরি ইঞ্চ অফ দ্য মোমেন্ট দে হ্যাড বিন টিচিং আস, সো ইট ওয়াজ আ গ্রেট থিং। আর এখন না মানে পয়সাটা অনেকটা বেশি, ঝপ করে করে ফেললাম, আর ফোনটা তো মুহুর্মুহু চলছে, প্রাণের স্পন্দন কম বলছেন? প্রাণের স্পন্দন না, আমি বলছি যে প্রাণটা না হলে তার অভিনয় হয় না, আমি বলছি যে ওই আত্মস্থ হয়ে যাওয়াটা, ওর ভেতরে ডুবে যাওয়াটা, ওইগুলো খুব একটা এখন দেখি না, হয়তো সবার মধ্যে নয় কিন্তু বেশিরভাগের মধ্যে ওই জিনিসটা মনে হচ্ছে যেন শটটা দিয়েই একটা কোথাও চলে যাব, বা ওই ওই মোবাইলে যে কাজটা আমি করছিলাম সেই কাজটা আমাকে আবার করতে হবে। তখন ইনভলভমেন্টটা অনেক বেশি, তখন তো মোবাইল টোবাইল ছিল না, এটা তো ছিল না। তবে এখনকার বাচ্চারা যারা অভিনয় করছে তারা কিন্তু খুব সুইট, তারা অনেক চেষ্টা করছে যে একটু কোনোভাবে, কিন্তু এত না, আপনি ভাবুন যে কত বাচ্চারা আসছে প্রতি বছর, কয়েক হাজার, কিন্তু টিকছে কজন? ঠিক সেই না, সেটাও একটা ইম্পর্টেন্ট, সেইটা একটু আমি সবাইকেই বলবো, মানে হ্যাঁ সবাই টিকে থাকার কথায় তোমাকে আগে কনসেন্ট্রেট করতে হবে, আরো 10টা কাজের মধ্যে নয়, একটা কাজে। এই যে টিকে থাকার কথা বললেন, দশকের পর দশক ধরে সফলতা এবং দক্ষতার সঙ্গে মঞ্চ, যাত্রা, পর্দা বা সিরিয়ালে অভিনয়, সেটাও তো পর্দায়, ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করে যাওয়ার ক্ষেত্রে পরিবারের একটা বিশাল সাপোর্টের দরকার পড়ে। নিশ্চয়ই আপনি আপনার পরিবারের সাপোর্ট আপনার অভিনয় জীবনে কতখানি পেয়েছেন, এটা একটু ছোট্ট করে জানতে চাইবো। একই সঙ্গে জানতে চাইবো, পাপিয়া অধিকারী একজন সফল স্ত্রী, সফল মা, চূড়ান্ত সফল অভিনেত্রী, এতগুলোকে একসঙ্গে ব্যালেন্স করেন কি করে? সেইটা সত্যি একটা টাফ জব, হ্যাঁ, কারণ বাইরে, আমি বললাম না আমি বেশিরভাগ সময় বাইরে থাকতাম, বাচ্চাদের দায়িত্ব আমার মা এবং আমার শ্বশুরবাড়ি ভাগ করে নিয়েছিলেন। আমার শ্বশুরবাড়ি তো এখানে না, আমার শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডে, তারা এসে আমাদের সঙ্গে থাকতেন এবং অত্যন্ত ভালোবাসতেন। আমার শাশুড়ি যে আমাকে কি ভালোবাসতেন, মানে আমি কি বলবো, আমার শাশুড়ি, তার একটি কন্যা আর 4টি ছেলে, আমি ছোট, আমি সবচেয়ে ছোট পুত্রের স্ত্রী, তো আমার আগে আমি বলছি মানে শুটিং এ হয়তো আমি শুটিং থেকে হয়তো ফিরেছি এই 7:30-8টা, এবার আমার স্বামী যখন এসছে, প্রথমে মা পাপিয়া কখন এলো, ওনার কোনো প্রয়োজনই ছিল না বলার যে 6টায়, আমি কিন্তু 8টায় ফিরেছি, বলে এই তো 5:30-6টায় চলে এসছে। তাকে কেউ শিখিয়ে দেয়নি। এই যে ছোট ছোট, আমি না অদ্ভুত ভাবে তাকিয়ে থাকতাম, এক এক সময় বলতাম না না তুমি ভুল বলছো, আমি 8টায় এসছি। 8টায় এলো তার কিছু যায় আসে না, কিন্তু এই যে একটা অদ্ভুত ভাবে একটা সাংস্কৃতিক আমাদের যে একটা ঐতিহ্য আছে, বাড়ির নতুন বউ এসেছে সে সকাল থেকে নেই, আর এই যে ছোট 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 সাপোর্ট গুলো, তারপর আমি না ছোটবেলায় নানা রকম খাবার খেতে ভালোবাসতাম, সেগুলো আমার শাশুড়ি আমাকে আলাদা করে, একদম আলাদা করে রান্নাঘরে ডেকে গরম গরম খাইয়ে দিলেন। কোনো মানে হয় না, কিন্তু এগুলো এখন ভাবি যে এগুলোর মধ্যে এত টাচ, মানে এই যে আমি আছি তোমার সঙ্গে। এবার বাচ্চাগুলো, মানে আমার বড় বাচ্চাটি যখন হয়েছিল তখন আমি ভাবতাম যে ওদের যখন ছুটি, ভেকেশন, তখন ওদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়তাম, কারণ তখন আর মানে একে সবসময় দেখাশোনা করছেন আয়ামাসি এবং মাকেও, আয়ামাসিরা থাকতেন, আমার মাও মাঝে মাঝে এসে থাকতেন, আমি মার বাড়িতেও রেখে দিয়ে গেছি অনেক সময়। বাচ্চা কাচ্চা শুদ্ধ যদি একটি অ্যাক্ট্রেস সে বাড়ির বাইরে থাকে, সে যে কত ঝামেলা চতুর্দিক দিয়ে। তারপরে এই কথাটা না বললেই নয়, আমার একদিন শো, আমি খুব নিশ্চিন্তে থাকতাম যে আমার মা আছে, আমার শাশুড়ি মা আছে, সবাই আছে, এখন কেউ নেই, ওইটা একটা ভীষণ আমার একটা মিস। যাই হোক, একদিন না দেখছি আমার যিনি নিজের ম্যানেজার নিখিলদা, সে কোনো কথা বলছে না। কি হয়েছে নিখিলদা, কোনো ব্যাপার হয়েছে, সব ঠিকঠাক আছে তো? বলে হ্যাঁ। এবার যখন আমি ওপরে উঠছি তখন আমাদের যে গ্রুপের যে ম্যানেজার, দিদি আপনার মেয়ের না জ্বর এসছে, একটু আগে খবর এলো। এইবার স্টেজে আমার ফার্স্ট সিন অ্যাপিয়ার, আমি কিছু দেখতে পাচ্ছি না সামনে, কিছুই দেখতে পেলাম না।
আমার কান ভোঁ ভোঁ করছে, আমি শুনছি, ম্যাডাম বলুন, এবার বলুন। আমার কিছু বলতে পারলাম না, হাঁ করে তাকিয়ে আছি, আর আমার নিজের ছোট মেয়েটার মুখটা ভাসছে। আর আমি না আস্তে আস্তে স্টেজ থেকে নেমে এলাম। পাবলিক কি বুঝলো জানি না, আমাকে জল দেওয়া হলো, গরম চা দেওয়া হলো, ওরা ওদের মতো চালিয়ে যাচ্ছে। কিন্তু হিরোইন ছাড়া কি বলবে ওরা ওদের মতো অন্যরকম করে গান ধরে নিল, যে গানের শিল্পী সেটা গান ধরে নিল। আমাকে বললো, দিদি তুমি একটুখানি ওই হও। ও ভালো আছে, কিন্তু জ্বরটা এসছে। তখন অভিনেত্রী পাপিয়া অধিকারীকে ছাপিয়ে মা পাপিয়া অধিকারী। এইটা বলছি, এই যে আপনি বললেন না যে কোনটা কিভাবে আপনি ম্যানেজ করেন, হ্যাঁ, ব্যালেন্স করা যায় না আসলে। ফ্যামিলি কামস ফার্স্ট, ঠিক, তারপরে সব। একদম, ইফ ফ্যামিলি ইজ অল রাইট, তাহলে এভরিথিং গোজ ওকে। আজকে আমিও যে হেসে হেসে কথা বলছি, আমার ফ্যামিলি অত্যন্ত আমাকে সাপোর্ট, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, সব ঠিকঠাক আছে। কিন্তু একটা যদি এই মুহূর্তে যদি আমি শুনতে পারি, আমি রেজিস্ট্রেশন থেকে একদম, যদি গাড়িও না পাই, আমি ছুটে ছুটে বাড়ি চলে যাব। মানে এইরকম, মানে ফ্যামিলি প্রত্যেকের কাছেই পরিবারটা আগে। এই যে ভালোবাসা, এই আরেকটা কথা বলি আমার শ্রোতা বন্ধুদের জন্য, এই যে পরিবারের জন্য যে আমরা এত ভালোবাসা দেখাই, পরিবারের জন্য আমাদের এত কনসার্ন, এই কনসার্নটাই যদি আমরা আরো বড় পরিবারের জন্য, আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য, আমরা যে যে কাজ করি সেই ক্লাসের জন্য যদি আমরা সেই ভালোবাসার 100 ভাগের মধ্যে অন্তত 10 ভাগ দেখাই, তাহলেও কিন্তু আমরা উই উড লিভ ইন আ মাচ বেটার সোসাইটি। বাহ বাহ বাহ, এটা কি কোথাও গিয়ে স্বামী বিবেকানন্দের দীক্ষায় দীক্ষিত পাপিয়া অধিকারী বললেন? একদম একদম, স্বামী বিবেকানন্দ তো একটা কথা বলেছেন, দেবতা অন্য কোথাও নেই, স্বর্গের কোণেও নেই, আমাদের দেবতা মানুষের মধ্যেই আছেন। মানে জীব, প্রত্যেকটা জীবের মধ্যে আছে। সেটা প্রেম করে যেই জন, এক্স্যাক্টলি, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। মানে প্রতিটি জীবই স্বরূপত ব্রহ্ম, আর যে দেবতা সবাই মহাপ্রেম বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, এই প্রেমই সবাইকে চালাচ্ছে। খুব ভালো লাগলো, গল্পে গল্পে কখন যে সময় কেটে গেল। আসলে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে জানবার জন্য একটি পর্ব তো একেবারেই যথেষ্ট নয়, আর সময়ের নিগড়ে আমরা সবাই বাঁধা। যাওয়ার আগে যে প্রশ্নটা না শুনলেই নয়, যে প্রশ্নের উত্তরটি, সেটি হলো পাপিয়া অধিকারীর অসংখ্য গুণমুগ্ধের মতো আমরাও জানতে চাই, অভিনয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এমন কোন চরিত্র যেটা মনের গোপনে লালন করেছেন, এখনো করা হয়নি? এমন কোন পরিচালক যার সঙ্গে কাজ করতে চান? আমি মোটামুটি অনেকের সাথে কাজ করেছি, সত্যজিৎ রায়ের সাথে আমার কাজ করা হয়নি। ওর ছেলে আছেন, যদি কখনো মনে হয় যে আমাকে একটা ক্যারেক্টার দেবেন, নিশ্চয়ই ওর মানে ওই একটা লিনিয়েজ যে ওনার সাথে। আর আমি নিজে ডিরেক্টোরিয়াল কাজ প্রচুর করেছি, শর্ট ফিল্মস অনেক বানিয়েছি, 28-30টা বানিয়েছি, এবার বড় ছবি বানানোর দিকে আছি। এই, আর যদি মাদার ইন্ডিয়া কখনো মাদার ইন্ডিয়া ছবির মতো সুযোগ পাই, তাহলে নিশ্চয়ই নার্গিসের মতো অতটা না হলেও তার হাজারের এক অংশ তো করার ইচ্ছে রইল। আচ্ছা দিদি, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ সো মাচ। আর মানুষকে বলি, একটু ওই যে এক্ষুনি বললাম না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, একটু মানুষের পাশে দাঁড়াবেন। যদি 100 টাকা রোজগার করেন, তাহলে 10 টাকা অন্তত বাঁচিয়ে রেখে দেবেন। এই 10 টাকাটা না বছর ঘুরে গেলে দেখবেন প্রায় 6,500 টাকা হয়ে যায়। তো এইটাই যদি কাউকে দেন, প্রচুর মানুষ, একটু খবরাখবর রাখবেন। হ্যাঁ, এই কত ঝড় হচ্ছে, কত রকম, কত মানুষ, আপনার বাচ্চারা দুধে ভাতে আছে, কিন্তু অনেক বাচ্চারা তারা খুব কষ্টে আছে। তো আমি এটা করে থাকি, ছোটবেলা থেকেই করছি। তাই একটু সেবায়, একটু দানে, ধ্যানে, জ্ঞানে, এই হচ্ছে 3টে আমাদের ইয়ে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাইকে। আমার অনেক প্রণাম, অনেক নমস্কার, আর অনেক অনেক ভালোবাসা।